পশ্চিমবঙ্গের হুগলি জেলার পান্ডুয়ার জামগ্রামে অবস্থিত ঐতিহাসিক জামগ্রাম জমিদার বাড়ির একসময় এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল। আজ সময়ের প্রভাবে সেই রাজকীয় স্থাপত্য অনেকটাই হারিয়ে গেছে, কিন্তু এখনও তার দেওয়ালে লুকিয়ে আছে বাংলার জমিদারি যুগের ইতিহাস। এই ভিডিওতে আমরা জানব জামগ্রাম জমিদার বাড়ির ইতিহাস, স্থাপত্য, জমিদার পরিবারের অবদান, স্থানীয় লোককথা এবং বর্তমান অবস্থান সম্পর্কে। চলুন পথে যেতে যেতে আমরা জমিদারির কিছু কথা জেনে নিই। ব্রিটিশ আমলে বাংলার বিভিন্ন অঞ্চলের মতো পান্ডুয়ার এলাকাতেও জমিদারি প্রথার বিকাশ ঘটে। কৃষি জমি ও রাজস্ব ব্যবস্থার উপর ভিত্তি করে স্থানীয় প্রভাবশালী পরিবারগুলি জমিদার হিসেবে প্রতিষ্ঠিত হয়। জামগ্রাম জমিদার পরিবারও সেই সময় এলাকার অন্যতম প্রভাবশালী পরিবার ছিল। তাদের অর্থনৈতিক শক্তি এবং সামাজিক প্রভাবের কারণে এই অঞ্চলে শিক্ষা, ধর্মীয় অনুষ্ঠান এবং জনকল্যাণমূলক কাজের প্রসার ঘটে। তবে কিভাবে একজন ফেরিওয়ালা থেকে জমিদারির পর্যায়ে প্রতিষ্ঠিত হলেন, সেই গল্প আমরা জামগ্রাম জমিদার বাড়িতে গিয়েই শুনব। নমস্কার বন্ধুরা, আমরা পৌঁছে গেছি হুগলি জেলার পান্ডুয়ার জামগ্রামে, যেখানে দাঁড়িয়ে আছে বাংলার এক বিস্তৃত ইতিহাসের সাক্ষী জামগ্রাম জমিদার বাড়ি। একসময় যেখানে জমিদারের ক্ষমতা, ঐশ্বর্য এবং সংস্কৃতির জৌলুস ছিল চোখে পড়ার মতো, আজ সেখানে শুধুই সময়ের ক্ষতচিহ্ন। যদিও অন্যান্য জমিদার বাড়ির মতো প্রাসাদগুলি ভগ্নপ্রায় নয়, নিয়মিত পরিচর্যা হয় দেখেই বোঝা যাচ্ছে। চলুন আজ ঘুরে দেখি এই জমিদার বাড়ির অজানা ইতিহাস এবং তাদের ঐতিহ্যগুলি। বর্তমানে 13 বিঘা জমির উপর বিস্তৃত এই নন্দীবাড়ির মূল বসত বাড়িটি। শুরুতেই রয়েছে রাস মন্দির। শ্রীকৃষ্ণ এখানে আরাধ্য দেবতা হিসাবে পূজিত হন। পঞ্চশিখর বিশিষ্ট এই মন্দিরের সবচেয়ে ওপরে খোদিত আছে শ্রীকৃষ্ণের আবক্ষ মূর্তি। তার পরবর্তী নিচের ধাপে আছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের আবক্ষ মূর্তি। রাস মন্দির ছেড়ে মূল ভবনে প্রবেশ করলে দেখা মেলে সুপ্রাচীন সেই ঠাকুর দালান, যেখানে এই পরিবারের দুর্গাপুজো এবং অন্যান্য পুজো হয়। বাইরে থেকে দেখলে এই বসত বাড়ির বিশালত্ব আন্দাজ করা যায় না। বাড়ির ভেতরে ঢুকলে এক অদ্ভুত রকমের স্থাপত্য চোখে পড়বে। অলি গলি, ছোট উঠান সম্বলিত বসত বাড়ি, অন্দরটা অনেক ছোট ছোট পরিবারের আবাসস্থল। আর অন্যান্য বনেদি বাড়ির মতো সেগুলি ফাঁকা পড়ে নেই। এখনও সমস্ত বসত বাড়িতে রয়েছে বংশের সব সদস্যরা। খুব জটিল অলিগলির ভেতর দিয়ে চলে গেলে চোখে পড়বে এক বিশাল দালান, যেখানে প্রায় 100-5 লোক একসাথে খেতে পারে। আর পাশের ফাঁকা অংশটিতে আরেকটু বাড়িয়ে নেওয়া হয়েছে আরও লোক বসিয়ে খাওয়ানোর জন্য। ভেতরে রয়েছে নন্দীদের গৃহদেবতা লক্ষ্মী জনার্দন মন্দির। আর এই সামনের প্রাসাদটি হলো নন্দী বাড়ির দুর্গা মণ্ডপ। আনুমানিক 250 বছরের পুজো এই বনেদি বাড়ির পুজোর ইতিহাসে স্থান করে নিয়েছে। ফিরে যাওয়া যাক একটু পিছন দিকে। এই বংশের আদি নিবাস ছিল 24 পরগনার হালি শহরের কেউটা গ্রামে। সময়টা ছিল বাংলার মুর্শিদ কুলি খাঁ রাজত্বকাল বা তার কিছু আগের সময়। বর্গী আক্রমণে বিপর্যস্ত যখন বঙ্গদেশ, বর্গীদের আক্রমণ থেকেই নিজেদেরকে বাঁচাতে আজ থেকে প্রায় 250 বছর আগে 1172 বঙ্গাব্দে অধুনা হালি শহরের কেউটা গ্রামের নন্দী পরিবারের 2 ভাই রামশঙ্কর ও কুবের শঙ্কর চলে আসেন হুগলি জেলার পান্ডুয়ার কাছে এই জামগ্রামে। জীবন রক্ষায় সেই সময় তাদের ঘরে ফুলুরি বানিয়ে সেই ফুলুরি নিয়ে আশেপাশে গ্রামের রাস্তায় ফেরি করে বেড়াতেন। এমনই একদিন ফুলুরি ফেরি করে বেড়ানোর সময় এক পীরের দেখা পেলে গরমের দুপুরে সেই পীরকে খাবার ও জল দিয়ে পীরের আশীর্বাদ পান তারা। খুশি হয়ে পীর তাদেরকে একটি স্বর্ণ মোহর দেন এবং তার সাথে বলেন যে এই মোহর দিয়ে যেন অবিলম্বে তারা কিছু ব্যবসা শুরু করেন, আর অচিরেই তাদের অবস্থা ফিরবে এই ভবিষ্যৎবাণীও তিনি করেন। 2 ভাই জানতে চাইলে পীর বলেন সামনে যা দেখবে তার ব্যবসায় যেন তারা শুরু করে। এমন অবস্থায় 2 ভাই রামশঙ্কর ও কুবের শঙ্কর নন্দী কলকাতার আদি গঙ্গার তীরে সুপারি ভর্তি জাহাজ নোঙর করা দেখে
পীরের ওই মোহর দিয়ে সমস্ত সুপারি বায়না করে নিয়ে সেই সুপারি বিক্রি করেই শুরু করেন তাদের ভাগ্য পেরানোর পালা। এর পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে আরও বেশ কিছু মশলা যেমন হলুদ, জিরে, ধনের ব্যবসা তারা শুরু করেন। তাদের এই ব্যবসা ছড়িয়ে পড়ে গড়িয়া থেকে পোস্ত পর্যন্ত। এভাবেই একসময় ব্যবসায় উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে। তারা সেই সময় পূর্ব ভারতের সবথেকে বড় রপ্তানিকারক সংস্থায় পরিণত হন। নিতান্ত সাধারণ অবস্থা থেকে ব্যবসায় রমরমিয়ে শ্রীবৃদ্ধি হলেও আজও কিন্তু নন্দী পরিবারের সদস্যরা মনে করেন এই সব পীরের আশীর্বাদেরই ফল। তাই আজও নবমীর অন্নভোগ দিয়ে মায়ের পূজা শেষ হলে সেই ভোগ প্রথম কোনো মুসলিম সম্প্রদায়ের লোককে দেওয়া হয় বা খাওয়ানো হয়। তারপরেই কেবল পরিবারের লোকজন সেই ভোগ গ্রহণ করেন। আবার অন্যদিকে কোজাগরী লক্ষ্মী পুজোর পরের দিন নন্দীবাড়ি থেকে সদস্যরা মহা সমারোহে ঢাক কাঁসর বাজিয়ে দেপাড়ার পীরের দরগায় যান। সেখানে পীরের মাজারে মিষ্টি ও সিন্নি চড়িয়ে তবেই দুর্গাপুজোর আনুষ্ঠানিক সমাপন হয়। তবে সারা বছরই এই নন্দীবাড়িতে জন্মাষ্টমী, রথযাত্রা, সরস্বতী পূজা, কার্তিক পূজা এবং দুর্গাপূজা সাড়ম্বরে পালিত হয়। আজকের সময়ে অধিকাংশ বনেদী বাড়ির পুজোগুলি তাদের ক্ষয়িষ্ণু অবস্থার কারণে আড়ম্বর হারালেও আজও জামগ্রামের নন্দীবাড়ি দুর্গাপুজো সেই অতীতের আড়ম্বর ধরে রেখেছে। এর কারণ হিসাবে কোনো যৌথ পরিবারের এত সদস্যদের সকলে একসঙ্গে থাকার নজির সারা ভারতে খুবই দুর্বল। প্রথমে মূল ভবনে পরিবারের সকল সদস্যরা থাকলেও পরবর্তীকালের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অনেকে আশেপাশের তাদেরই অধিকৃত জায়গায় পৃথক বাসভবন বানিয়ে থাকা শুরু করেন। ফলত আজ নন্দীবাড়ির দুর্গাপুজো যে আদি বসত ভিটেতে হয় তার আগে বা পিছে অনেকখানি জায়গা জুড়ে শুধু নন্দীদেরই পরিবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জামগ্রামের এই এলাকাটি যেন নন্দীদের গ্রামে পরিণত হয়েছে। বাংলা তথা ভারতের আর কোথাও এত বড় যৌথ পরিবার কটা আছে হাতে গোনা বলা যায়। জামগ্রামের নন্দীবাড়িদের এই বসত বাড়িতেই বর্তমানে প্রায় 20টির মতো পরিবার বসবাস করে। জমিদার বাড়ির ভেতরে এই ছোট্ট মন্দিরটি হলো জমিদার বাড়ির গৃহদেবতা লক্ষ্মী জনার্দন মন্দির। আর এই অংশটি হলো নন্দীবাড়ির ভোজনালয়। পুজোর 5 দিন মোট 35 থেকে 36 মণ চালের নৈবেদ্য অর্পণ করা হয় মাকে। আর নবমীর দিন যে কেউ এখানে এসে ভোগ গ্রহণ করতে পারেন, তবে কেউ ভোগ গ্রহণ ছাড়া ফিরে যায় না। তার জন্য এই ভোজনালয়ের ব্যবহার করা হয়। বর্তমানে এটি গ্রামের বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যবহার করার অনুমতি দেওয়া হয়ে থাকে। এই জমিদার বাড়ি আসতে হলে হাওড়া বা বর্ধমান মেল লাইনে ট্রেনে করে পান্ডুয়া স্টেশনে নামতে হবে। পান্ডুয়া স্টেশন থেকে সড়কপথে বাস, অটো বা টোটোর মাধ্যমে সহজেই জামগ্রামে পৌঁছানো যায়। দূরত্ব 10 থেকে 12 কিলোমিটার। আমি ডেসক্রিপশন বক্সে এই লোকেশান আমি দিয়ে রাখবো বা বিস্তৃত তথ্য আমি দিয়ে রাখবো। সেখান থেকে দেখে নিয়ে বা লোকেশান ক্লিক করে আপনারা দূরত্বটা দেখে নিয়ে আসতে পারেন। সবশেষে বলাই যায় জামগ্রাম জমিদার বাড়ি আজও অতীতের গৌরবের সাক্ষ্য বহন করে চলেছে। জামগ্রাম জমিদার বাড়ি শুধুমাত্র একটি পুরানো প্রাসাদ নয়, এটি বাংলার ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য স্মারক। আপনাদের কেমন লাগলো এই ঐতিহাসিক ভ্রমণ অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে বাংলার আরেকটি হারিয়ে যাওয়া ইতিহাস নিয়ে। ধন্যবাদ।